রিচ ড্যাড পুর ড্যাড লিখেছেন রবার্ট টি কিওসাকি। ভূমিকা: এর একটা বিশেষ প্রয়োজন আছে। স্কুল কি শিশুদের বাস্তব জগতের উপযুক্ত করে প্রস্তুত করে? আমার বাবা মা বলতেন, পরিশ্রম করে পড়াশোনা করো এবং ভালো ফল করো, তাহলে তুমি একটা মোটা মাইনের চাকরি পাবে, বিশেষ সুবিধা সুযোগ পাবে। তাদের জীবনের উদ্দেশ্য ছিল আমার দিদিকে এবং আমাকে কলেজে পড়ার সুযোগ দেওয়া, যাতে আমরা জীবনে সফল হওয়ার সুযোগ পাই। শেষে যখন আমি 1976-এ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিংয়ের ক্লাসে প্রায় শীর্ষস্থান পেয়ে অনার্স গ্র্যাজুয়েট হলাম, আমার বাবা মার উদ্দেশ্য পূরণ হলো। এটা তাদের জীবনের সবচেয়ে সেরা সাফল্য। মাস্টার প্ল্যান অনুযায়ী 8টি সেরা অ্যাকাউন্টিং ফার্মের একটিতে আমি চাকরি পেলাম এবং আমি সানন্দে সুদীর্ঘ কর্মজীবনের যথাসময়ের আগেই অবসর নেওয়ার প্রত্যাশায় থাকলাম। আমার স্বামী মাইকেলও ছিলেন এক পথের প্রতীক। আমরা দুজনে এসেছিলাম পরিমিত রোজগারের কাঠামো পরিশ্রম পরিবার থেকে। কাজের ক্ষেত্রে প্রচণ্ড মূল্যবোধ বিশ্বাসী। মাইকেল অনার্স নিয়ে গ্র্যাজুয়েট পাস করেছিল, বরং সে 2বার ডিগ্রি নিয়েছিল, একবার ইঞ্জিনিয়ার হিসাবে, একবার আইন স্কুল থেকে। সে ওয়াশিংটন ডিসির পেটেন্ট আইনে বিশেষজ্ঞ। একটি বিখ্যাত ল ফার্ম শীঘ্রই তাকে চাকরিতে নিযুক্ত করেছিল। তার ভবিষ্যৎ উজ্জ্বল মনে হয়েছিল, কারণ তার কর্মজীবনে উন্নতির পথ সুনির্দিষ্ট ছিল এবং তাড়াতাড়ি অবসর গ্রহণের সুনিশ্চয়তা ছিল। যদিও আমার কর্মজীবনে সাফল্য হয়েছিলাম, কিন্তু যেমন আশা করেছিলাম ঠিক তা হয়নি। সঠিক কারণে আমরা বহুবার চাকরি বদল করেছি, তাই আমরা কোনো পেনশনের সুবিধা অর্জন করতে পারিনি। আমাদের অবসর গ্রহণের পুঁজি শুধুই আমাদের ব্যক্তিগত যোগদানের সাহায্যে বৃদ্ধি পাচ্ছে। মাইকেল এবং আমার বিবাহিত জীবন চমৎকার এবং আমাদের 3টি সুন্দর সন্তান আছে। যখন আমি এই বইটা লিখেছি তখন 2জনে কলেজে পড়ে এবং একজন সবে হাই স্কুল শুরু করেছে। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ তৈরি করার জন্য প্রচুর টাকা খরচ করেছি, যাতে নিশ্চিতভাবে তারা সব থেকে ভালো শিক্ষা পায়। 1976 সালে একদিন আমরা আমাদের সন্তানদের মধ্যে একজন স্কুল থেকে সম্পর্ক মোহভঙ্গ হয়ে বাড়ি এলো। পড়াশোনায় তার একঘেয়েমি আর ক্লান্তি এসে গিয়েছে। তার প্রতিবাদী যুক্তি, যে সব বিষয়গুলো ব্যবহারিক জীবনে দরকার হয় না সেসব পড়ে কি দরকার, বাস্তব জীবনে তার কতটা বা কাজে আসে। বিশেষ কিছু না ভেবে আমি দিলাম, কারণ তুমি যদি ভালো নম্বর না পাও তুমি কলেজে ঢুকতে পারবে না। সে উত্তর দিল, আমি কলেজে যাই আর না যাই, আমি বড়লোক হবই হব। তুমি কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়ে না বের হওয়া তুমি ভালো চাকরি পাবে না। মায়ের মনের আশঙ্কা ও চিন্তা নিয়ে আমি বললাম, তোমরা যদি ভালো চাকরি না থাকে তুমি কিভাবে বড়লোক হওয়ার পরিকল্পনা করবে? আমার ছেলে একটু হাসি ভান করলো এবং একঘেয়েমিতে ধীরে ধীরে মাথা দোলাতে থাকলো। এরকম কথা আগেও অনেকবার হয়েছে। ও মাথা নিচু করে চোখ ঘোরাতে লাগলো। আমার মাতৃসুলভ জ্ঞানের বাণী একবারও তার কানে ঢুকলো না। আমার ছেলে চটপটে এবং দৃঢ়চেতা হলেও সে সবসময় বিনয়ী এবং শুদ্ধ যুবক। মা, ও বলতে শুরু করলো, এবার আমার ভাষণ শোনার পালা। সময়ের সঙ্গে চলো, চারিদিক দেখো। বড় বড় ধনী ব্যক্তিরা তাদের শিক্ষার কারণে ধনী হননি। মাইকেল জর্ডান আর ম্যাডোনাকে দেখো। এমনকি যে বিল গেটস মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছেন তিনিও হার্ভার্ডের পড়া শেষ না করেই ছেড়ে দিয়েছিলেন। তিনি এখন আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি, অথচ এখনও তার বয়স 30 কোঠায়। একজন বেসবল খেলোয়াড় আছেন যে বছরে $4 মিলিয়ন চেয়েও বেশি রোজগার করেন, অথচ সে মানসিক প্রতিবন্ধী হিসাবে চিহ্নিত। আমরা দুজনেই অনেকক্ষণ চুপচাপ ছিলাম।
আমার কাছে তখন একটা কথা ভোরের মতো পরিষ্কার যে আমার বাবা মা আমাকে যে উপদেশ দিয়েছিলেন আমিও আমার ছেলেকে সেই একই উপদেশ দিচ্ছি। চারিদিকের পৃথিবী বদলে গেছে, কিন্তু বদলায়নি সেই উপদেশ দেওয়াটা। ভালো শিক্ষা পাওয়া এবং ভালো নম্বর পাওয়া আজকাল আর সাফল্য সুনিশ্চিত করে না। আমরা সন্তানরা ছাড়া কেউ তা লক্ষ্য করছে বলে মনেও হয় না। সে বলতে থাকলো, মা, আমি তোমার আর বাবার মতো অত পরিশ্রম করে কাজ করতে চাই না। তোমরা অনেক অর্থ উপার্জন করেছো। আমরা একটা বিশাল বাড়িতে থাকি যেখানে অনেক দামি আসবাব আছে। আমি যদি তোমার পরামর্শ মেনে চলি, আমার শেষটাও তোমাদের মতো হবে, শুধু আরও ট্যাক্স দেওয়ার জন্য পরিশ্রমের ওপর পরিশ্রম এবং শেষ অবধি ধার করে তার পরিসমাপ্তি। এখন আর চাকরিতে নিশ্চয়তা নেই। আমি জানি যে কাজ সংক্ষিপ্ত এবং সঠিক আয়তনে কিভাবে করতে হয়। আমি এটাও জানি আজকের কলেজের গ্র্যাজুয়েটরা তোমরা যখন গ্র্যাজুয়েট হয়েছিলে তার চেয়ে কম রোজগার করে। ডাক্তারদের দেখো না, তারা আগের মতো রোজগার করে না। আমি জানি অবসর গ্রহণের পর আমি সোশ্যাল সিকিউরিটি বা কোম্পানি পেনশনের ওপর নির্ভর করতে পারবো না। আমার নতুন সমাধানের প্রয়োজন। ও ঠিক বলছিল। ওর নতুন সমাধানের দরকার ছিল, প্রয়োজন আমারও ছিল। যারা 1945-এর আগে জন্মেছে তাদের ওপর আমরা বাবা মার পরামর্শ কার্যকর হতে পারে, কিন্তু আমরা যারা এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে জন্মিয়েছি তাদের পক্ষে সেটা ভয়ঙ্কর হতে পারে। আর আমি আমার সন্তানদের সেই সোজা কথাটা বলতে পারি না, স্কুলে যাও, ভালো নম্বর পাও এবং একটা নিশ্চিত ঝুঁকিহীন চাকরি খোঁজো। আমি জানতাম আমার সন্তানদের শিক্ষার জন্য নতুন পথ নির্দেশিকা আমাকে খুঁজতে হবে। আমাদের সন্তানদের স্কুলে অর্থনৈতিক বিষয়ে শিক্ষার অভাব নিয়ে একজন মা হিসাবে এবং একজন অ্যাকাউন্ট্যান্ট হিসাবে আমি চিন্তিত ছিলাম। স্কুল ছাড়া আগেই আজকালকার অনেক যুবকদের কাছে ক্রেডিট কার্ড থাকে, অথচ পয়সা কী এবং অর্থ কিভাবে বিনিয়োগ করা যায় এই বিষয়ে তাদের কোনো পাঠ্যক্রম পড়া থাকে না। ফলে কি করে চক্রবৃদ্ধি সুদ কাজ করে এটা বোঝাও তাদের পক্ষে কঠিন ব্যাপার হয়ে যায়। সোজা কথা, তারা মোটেই তাদের জন্য অপেক্ষামান পৃথিবীর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকে না। তাই তারা এমন জগতে বেঁচে থাকে যেখানে খরচ করাকে সঞ্চয়ের থেকে বেশি মর্যাদা দেওয়া হয়। আর বড় ছেলে যখন কলেজে ঢুকে তার ক্রেডিট কার্ড ব্যবহার করে অসম্ভব দেনায় ডুবে গেল, তখন আমি শুধু তার ক্রেডিট কার্ডগুলো নষ্ট করতে সাহায্য করলাম না, তার সাথে আমি এমন শিক্ষাক্রম সন্ধান করতে থাকলাম যা আমাকে এবং আমার ছেলে মেয়েদের অর্থনৈতিক বিষয়ে শিক্ষা দেবে। গত বছর একদিন আমার স্বামী আর তার অফিস থেকে আমায় ফোন করে বললেন, আমার মনে হয় আমি একজনের দেখা পেয়েছি যার সাথে তোমার আলাপ করা উচিত। ওর নাম রবার্ট কিওসাকি। উনি একজন ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। উনি এখানে একটা শিক্ষণীয় বিষয়ের ওপর পেটেন্টের জন্য আবেদন করেছেন। আমার মনে হয় ঠিক এই বিষয়টাই তুমি খুঁজছিলে। ঠিক আমি যেটা খুঁজছিলাম। রবার্ট কিওসাকি যে নতুন শিক্ষণীয় বিষয় ক্লাস ফর তৈরি করেছিলেন তা দেখে আমার স্বামী অত্যন্ত অভিভূত হয়েছিলেন। তিনি ব্যবস্থা করেছিলেন যাতে আমরা দুজনেই এটার প্রোটোটাইপ পরীক্ষার সময় অংশগ্রহণ করতে পারি। যেহেতু এটা একটা শিক্ষামূলক খেলা, তাই আমি আমার 19 বছরের মেয়েকেও জিজ্ঞাসা করলাম এটিতে অংশগ্রহণ করবে কি না। সে তখন স্থায়ী বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রী। সে রাজি হয়েছিল। প্রায় 15 জন লোক 3টি দলে ভাগ হয়ে এই পরীক্ষায়
অংশ নিয়েছিল। মাইক ঠিক বলেছিল, এটা সেই শিক্ষণীয় বিষয় যার খোঁজে আমি ছিলাম, কিন্তু এতে একটা মোচড় ছিল। এটা একটা রংচঙে মনোপলি বোর্ডের মতন দেখতে, যার মাঝখানে একটা বড়সড় সুইচের কি সুসজ্জিত ইঁদুর আছে। মনোপলির সঙ্গে তফাৎ এই যে এতে দুটো রাস্তা আছে, একটা ভিতর একটা বাইরে। খেলাটার উদ্দেশ্য হলো ভিতরের রাস্তা থেকে বেরিয়ে আসা, যার নাম রবার্ট দিয়েছে র্যাট রেস বা ইঁদুর দৌড়, এবং বাইরের রাস্তাটাতে পৌঁছানোর, যার নাম ফাস্ট ট্র্যাক বা দ্রুত পথ। ফাস্ট ট্র্যাকের বাস্তব জীবনে ধনীরা যে রকমভাবে খেলে, রবার্ট তার অনুকরণ করে প্রয়োগ করেছিলেন। রবার্ট তারপর র্যাট রেস এর অর্থ সঠিকভাবে বর্ণনা করেছিলেন। আপনি যদি মাঝারি শিক্ষিত এবং কঠোর পরিশ্রম লোকদের জীবন লক্ষ্য করেন, তাহলে দেখবেন তারা একই ধরনের রাস্তা অনুসরণ করে। শিশু জন্মায় এবং স্কুলে যায়। শিশু যখন স্কুলে গিয়ে ভালো ফল করে, মাঝামাঝি থেকে ভালো নম্বর পায় এবং একটা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়, তার বাবা মা গর্বিত এবং উত্তেজিত হন। শিশুটি গ্র্যাজুয়েট হয়ে হয়তো কোনো গ্র্যাজুয়েট স্কুলে যায় এবং ঠিক যেমন পরিকল্পিত ছিল তাই করে, অর্থাৎ একটা নিশ্চিত নিরাপদ চাকরি খোঁজে। ছেলে বা মেয়েটি ডাক্তার হিসাবে বা আইনজ্ঞ হিসাবে সেই রকম চাকরি পেয়েও যায়, যা অথবা আর্মিতে যোগ দেয় বা সরকারি চাকরি পায়। সাধারণ ছেলে বা মেয়েটি টাকা রোজগার করতে শুরু করে, প্রচুর ক্রেডিট কার্ড আসতে থাকে, আর শুরু হয়ে যায় কেনাকাটা করার বেহিসাব ব্যয়। হাতে প্রচুর অর্থ থাকায় সে তার মতো অন্যান্য অল্প বয়সীদের সঙ্গে প্রিয় জায়গাগুলিতে যায়, মেলামেশা করে, বন্ধুত্ব করে এবং কখনো কখনো বিয়েও করে। জীবন তখন উত্তেজনায় ভরপুর। ছেলে মেয়ে দুজনেই এখন চাকরি করে। দুজনের রোজগার আশীর্বাদের মতন। তারা সাফল্যের স্বাদ অনুভব করে, তাদের ভবিষ্যৎও উজ্জ্বল দেখায়। তারা স্থির করে এটা বাড়ি, গাড়ি, টেলিভিশন কেনার, ছুটি নেওয়ার এবং সন্তান জন্ম দেওয়ার আনন্দের হাটে বসে। অর্থের প্রয়োজন প্রচণ্ড বেড়ে যায়। সুখী দম্পতি স্থির করে তাদের কর্মজীবনও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা আরও পরিশ্রম করতে শুরু করে যাতে তাদের পদোন্নতি ঘটে এবং মাইনে বাড়ে। দ্বিতীয় সন্তান জন্ম নেয় এবং আরও বড় বাড়ির প্রয়োজন হয় পরে। তারা আরও পরিশ্রম করে, আরও ভালো কর্মীতে পরিণত হয় এবং নিজেকে চাকরিতে একান্তভাবে উৎসর্গ করে দেয়। তারা বিশেষভাবে দক্ষ হওয়ার জন্য আবার বিভিন্ন ট্রেনিং স্কুলেও যায় যাতে তারা আরও কর্মপক্ষে আরও বেশি পারদর্শী হয়ে রোজগার বাড়াতে পারে। তারা আরেকটা অন্য চাকরিও নিতে পারে। তাদের আয় বাড়ে ঠিক, কিন্তু তার সঙ্গে বাড়ে তাদের আয়করের সীমাটাও। বাড়তে থাকে তাদের নতুন বড় বাড়ির স্থাবর সম্পত্তি জনিত কর, সোশ্যাল সিকিউরিটি জনিত কর এবং আরও অন্য কর। তারা তাদের বিশাল অঙ্কের মাইনেটা দেখে আর ভাবে সব টাকাগুলো যাচ্ছে কোথায়। তারা কয়েকটা মিউচুয়াল ফান্ড কেনে এবং মুদিখানার যন্ত্রপাতিও ক্রেডিট কার্ডে কেনে। ছেলেমেয়েরা 5-6 বছর বয়স পৌঁছলে তাদের কলেজের জন্য সঞ্চয় করার প্রয়োজন হয়ে দাঁড়ায়। এইভাবে সেই সুখী দম্পতি যারা 35 বছর আগে জন্মেছিল, এখন তাদের জীবনটা অনেকটা পড়েছে র্যাট রেসের জালে। তারা কাজ করতে থাকে তাদের
কোম্পানির মালিকের জন্য, সরকারের কর বা ট্যাক্স দেওয়ার জন্য, যে ব্যাংক তাদের মর্গেজ দিয়েছে তার জন্য এবং ক্রেডিট কার্ডের জন্য। তারপর তারা নিজেদের সন্তানদের উদ্দেশ্য দিতে থাকে, ভালো করে পড়াশোনা করো, ভালো নম্বর পাও এবং একটা নিশ্চিত চাকরি অথবা জীবিকা অর্জনের উপায় বেছে নাও। তাদের অর্থ সম্বন্ধে কোনো শিক্ষা হয় না। তাদের সরলতা থেকে যারা লাভবান হচ্ছে তাদের কাছ থেকে যৎসামান্য শিক্ষা পান। তারা সারা জীবন পরিশ্রম করতে থাকে। এই ঘটনাটাই পুনরাবৃত্তি ঘটে আবার একটি পরিশ্রম প্রজন্মে। একেই র্যাট রেস বা ইঁদুর দৌড় বলে। টাকা পয়সা সম্পত্তি কোনো শিক্ষা তাদের হয় না। কখনো কখনো যারা তাদের থেকে লাভবান হন তাদের থেকে কিছু শিক্ষা পান, যার ফলে তারা সারাটা জীবন প্রচণ্ড পরিশ্রম করতে থাকেন। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এই চলতে থাকে। একেই ইঁদুর দৌড় বলা হয়। এই র্যাট রেস থেকে বেরোবার একমাত্র উপায় হলো অ্যাকাউন্টিং এবং ইনভেস্টিং। এই দুটি বিষয়ে আপনার দক্ষতা সুনিশ্চিত করা। অবশ্য এই দুটি বিষয়ে দক্ষতা অর্জন সবচেয়ে কঠিন কিনা তা তর্ক সাপেক্ষ। আমি এইটা দেখে বেশ অবাক হলাম যে এক সময় একজন প্রতিষ্ঠিত সিপিএ হিসাবে রবার্ট বিগ 8 অ্যাকাউন্টিং ফার্মে কাজ করতেন, অথচ সে একই বিষয় অত্যন্ত মজা ও উত্তেজনাপূর্ণভাবে শিখেছিলেন। শেখানোর পদ্ধতিকেও এমন মোড়ক পাড়ানো হয়েছিল যে আমরা যখন মন দিয়ে ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছিলাম, এইটা ভুলেই গেছিলাম যে আমরা কিছু শিখছি, খেলছি না। খুব তাড়াতাড়ি একটা শিক্ষামূলক পরীক্ষা এক আনন্দ সন্ধান রূপান্তরিত হলো। আমার মেয়ে আমার সঙ্গে এমন সব বিষয়ে কথা বলতে লাগলো যা আমরা আগে কোনো দিন আলোচনা করিনি। যে খেলা খেলতে একটা আয়ের স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট প্রয়োজন হয়, একজন অ্যাকাউন্ট্যান্ট হিসাবে সেই খেলা আমার কাছে সহজ ছিল। তাই আমার মেয়েকে এবং আমার টেবিলের অন্যান্যদের যারা এই বিষয়ে কিছু বোঝে না তাদের সাহায্য করার মতো সময় আমার ছিল। সেই দিন ইঁদুর দৌড় খেলায় সমস্ত দলগুলির মাঝে আমি প্রথম এবং একমাত্র লোক যে এই খেলা ধাঁধা থেকে বাইরে আসতে পেরেছিলাম। আমি মাত্র 50 মিনিটের মধ্যে বাইরে এসে গিয়েছিলাম, যদিও খেলাটা প্রায় 3 ঘন্টা ধরে চলেছিল। আমার টেবিলে একজন ব্যাংকার, একজন ব্যবসায়ের মালিক এবং একজন কম্পিউটার প্রোগ্রামার ছিল। অ্যাকাউন্টিং এবং ইনভেস্টিং এর এত কম জ্ঞান আমায় বিচলিত করেছিল, কারণ এই বিষয়গুলি এদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ভাবছিলাম তাদের বাস্তব জীবনে নিজেদের অর্থনৈতিক ব্যাপার তারা কিভাবে পরিচালনা করে। আমার 19 বছরের মেয়ে কেন বুঝতে পারছে না বুঝতে পারি, কিন্তু এরা সবাই সাবালক। অত্যন্ত পক্ষে আমার মেয়ের বয়সের দ্বিগুণ। এদের তো বোঝা উচিত। আমি র্যাট রেস থেকে বেরিয়ে আসার পর 2 ঘন্টা যাবৎ দেখছিলাম কিভাবে আমার মেয়ে এবং এই সব সচ্ছল শিক্ষিত পূর্ণবয়স্করা তাদের ছক্কা ফেলছেন এবং মার্কার সরাচ্ছেন। তারা এত কিছু শিখেছে বলে যদিও আমি খুশি হয়েছিলাম, কিন্তু বিচলিত হচ্ছিলাম এই দেখে যে সাধারণ অ্যাকাউন্টিং এবং ইনভেস্টিং এর বুনিয়াদ সম্পর্কেও তাদের কত কিছু জানার নাই। তাদের আয়ের স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের সম্পর্ক বুঝতে অসুবিধা হচ্ছিল। তারা যেভাবে সম্পত্তি কিনছিল এবং বিক্রি করছিল তাদের
তাদের মনে রাখতে অসুবিধা হচ্ছিল যে প্রতিটি লেনদেন তাদের মানসিক ক্লাস ফ্লো ক্লাস ফ্লো টাকা রোজগারের উপর প্রভাব ফেলতে পারে। আমি ভাবছিলাম বাস্তব জীবনে কত কোটি লোক আছে যারা অর্থনৈতিক সমস্যা নিয়ে লড়াই করছে, শুধু তারা কোনোদিন এই বিষয়ে শিক্ষা পায়নি বলে। আমি মনে মনে ভাবছিলাম যে ভাগ্যিস ওরা মজা পাচ্ছে আর এই জন্য খেলাটা উপভোগ করছে। প্রতিযোগিতা শেষ হওয়ার পর রবার্ট আমাদের 15 মিনিট সময় দিয়েছিলেন নিজেদের মধ্যে ক্লাস ফ্লো নিয়ে আলোচনা আর সমালোচনা করার। আমাদের টেবিলের ব্যবসার মালিক মোটেই খুশি নন, তার খেলাটা পছন্দ হয়নি। তিনি বলছেন, আমার এগুলো জানার কোনো দরকার নেই। আমি অ্যাটিং কি অ্যাটর্নি, ব্যাংকার এবং অ্যাকাউন্টেন্ট নিয়োগ করি আর এই সব বিষয়ে সমালোচনার জন্য। রবার্টের উত্তরে বলেছিলেন, আপনি কি কোনো দিন লক্ষ্য করেছেন এমন অনেক অ্যাকাউন্ট্যান্ট, ব্যাংকার, অ্যাটর্নি, স্টক ব্রোকার আছে যারা ধনী নয়? তারা অনেক কিছু জানেন এবং বেশিরভাগ বুদ্ধিমান হন, তা সত্ত্বেও বেশিরভাগ ভাগ্যই ভাগ্যই ধনী হন না। ধনীরা যা জানেন তা আমাদের স্কুলে ছাত্রদের শেখানো হয় না। আমরা এই সব লোকেদের কাছে থেকে পরামর্শ নিই, কিন্তু একদিন আপনি হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যেতে গিয়ে ট্রাফিকে আটকে গেলেন। আপনি কাজে যাবার জন্য বেরাবর প্রাণপণ চেষ্টা করছেন। হঠাৎ আপনি ডান দিকে তাকিয়ে দেখলেন আপনার অ্যাকাউন্টেন্টও সেই একই জ্যামে আটকে গেছে। বাদিকে তাকিয়ে আপনি ব্যাংকারকেও দেখতে পেলেন। সেই পরিস্থিতিটা আপনি নিশ্চয় বুঝতে পারছেন। কম্পিউটার প্রোগ্রাম খেলাটাই বিশেষ প্রভাবিত হননি। আমি এটা শেখার জন্য একটা সফটওয়্যার কিনতে পারি। ব্যাংকারকে অবশ্য এটা নাড়া দিয়েছিল। আমি এটা স্কুলে পড়েছিলাম, অ্যাকাউন্টিং এর অংশটা, কিন্তু কখনোই জানতাম না কিভাবে এটাকে বাস্তব জীবনে প্রয়োগ করা যায়। এখন আমি জেনেছি আমার নিজের র্যাট রেস থেকে বেরিয়ে আসা প্রয়োজন। কিন্তু আমার মেয়ের মন্তব্যই আমাকে বেশি স্পর্শ করেছিল। ও বলেছিল, আমার খুব মজা লেগেছে শিখতে। আমি এই ব্যাপারে অনেক কিছু জানলাম, যে পয়সা কিভাবে সত্যি সত্যি কাজ করে এবং কিভাবে পয়সা বিনিয়োগ করতে হয়। তৎপর সে আরও যোগ করেছিল, এখন আমি জানি এবার আমি নিজের মনের মতো পেশা নির্বাচন করতে পারি। আমি কাজ করতে চাই, কিন্তু তা শুধুমাত্র কাজের নিরাপত্তা, সুবিধা অথবা আমি তার থেকে কত আয় করতে পারবো তার জন্য নয়। এই খেলার শিক্ষণীয় জিনিসগুলো আমি যদি শিখতে পারি, তাহলে আমি স্বাধীনভাবে আমার মন যা চায় তা করতে পারবো এবং পড়তে পারবো। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বিশেষ কর্মদক্ষতার চাহিদা আছে বলে নয়। যদি আমি এটা শিখতে পারি, আমার চাকরির সুনিশ্চয়তা বা সোশ্যাল সিকিউরিটি নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আমার বেশিরভাগ সহপাঠীরা ইতিমধ্যেই করতে শুরু করে দিয়েছিল। আমাদের খেলা শেষ হওয়ার পর আমি রবার্টের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করতে পারিনি, কিন্তু তার প্রজেক্ট সম্বন্ধে আরও আলোচনা করার জন্য পরে দেখা করব বলে স্থির করেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে এই খেলার মাধ্যমে সে অন্যদের অর্থনৈতিক ব্যাপারটা আলাদাভাবে বোঝাতে চেয়েছিল। আমি ওর পরিকল্পনা সম্বন্ধে আরও জানার জন্য আগ্রহী ছিলাম। পরের সপ্তাহে আমার স্বামী এবং রবার্ট এবং তার স্ত্রীর সাথে এক নৈশভোজে সাক্ষাৎকারের ব্যবস্থা করেছিলাম। যদিও এটা আমাদের প্রথম সামাজিক মেলামেশা, তবুও আমাদের মনে হয়েছিল
আমরা যেন একে বহু বছর ধরে চিনি। আমরা দেখলাম যে আমাদের অনেক কিছুই একই রকম। আমরা খেলাধুলা, নাটক, রেস্তোরাঁ থেকে অর্থনৈতিক ও সামাজিক বিষয়ে আগাগোড়া সব কিছু নিয়ে কথা বলেছিলাম। পরিবর্তনশীল জগৎ নিয়েও আমরা আলোচনা করেছিলাম। কিভাবে আমেরিকানদের অবসর গ্রহণের পর সামান্য অথবা কিছু সঞ্চয় থাকে না, অথচ সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার কী রকম দেওয়ালির অবস্থা তা নিয়েও আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করেছিলাম। 75 মিলিয়ন বেবির বুমারদের অবসর গ্রহণের সময় কি আমাদের সন্তানদের তার দাম দিতে হবে? আমরা ভাবছিলাম পেনশন পরিকল্পনার ওপর নির্ভর করে থাকা কতখানি ঝুঁকিপূর্ণ। সাধারণ লোক যদি তা উপলব্ধি করতে পারত। রবার্টের প্রাথমিক চিন্তার কারণ ছিল আমেরিকা এবং সারা পৃথিবীতে বিত্তমান এবং বিত্তহীন ব্যক্তির মধ্যে ক্রমবর্ধী ব্যবধান। তিনি নিজেই স্বশিক্ষিত এবং স্বপ্রতিষ্ঠিত আন্ত্রপ্রেনর। সমস্ত পৃথিবী ঘুরে রবার্ট বিনিয়োগ করেছিলেন এবং 47 বছর বয়সে অবসর গ্রহণের সক্ষম হয়েছিলেন। আর সন্তানদের জন্য আমার সেই উদ্বেগ ছিল উনিও। তাই নিয়ে উদ্বেগ ছিল, তাই উনি অবসর জীবন ছেড়ে আবার এসে কাজ শুরু করেছিলেন। উনি জানতেন পৃথিবী বদলে গেছে, কিন্তু শিক্ষা কোনো পরিবর্তন আসেনি। রবার্টের মতে ছেলেমেয়েরা পুরনোপন্থী শিক্ষা ব্যবস্থার বছরের পর বছর কাটায় এবং এমন সব বিষয়ে শিক্ষা পায় যা তারা কোনোদিন কোথাও কাজে লাগাতে পারে না। নিজেদের তারা এমন এক পৃথিবীর জন্য তৈরি করে যার আর কোনো অস্তিত্ব নেই। উনি মনে করতেন আজকের দিনে আপনারা সন্তানদের জন্য ভয়ঙ্কর উপদেশ হওয়া উচিত। স্কুলে যাও, ভালো নম্বর পাও এবং একটি নিশ্চিত নিরাপদ চাকরি খোঁজো। ওটা পুরনো ও বাজে উপদেশ হয়ে গেছে। যদি আপনি এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার কি হচ্ছে তা দেখতে পান, তাহলে আপনিও আপনার মতো চিন্তিত হবেন। তিনি বিশ্বাস করতেন এটা বাজে উপদেশ, কারণ আপনি যদি আপনার সন্তানের জন্য আর্থিকভাবে সুনিশ্চিত ভবিষ্যৎ চান, তারা পুরনো নিয়ম অনুযায়ী চলতে পারবে না। এটা খুব ঝুঁকিপূর্ণ কাজ। আমি জিজ্ঞাসা করছিলাম, পুরনো নিয়ম বলতে আপনি কি বোঝাতে চাইছেন? জীবনের খেলায় আমার মতো লোকেরা আপনাদের থেকে আলাদা নিয়মাবলী মেনে চলে। তিনি বলেছিলেন, যখন এটা একটা প্রতিষ্ঠান সংক্ষিপ্তকরণ ঘোষণা করে তখন কি হয়? লোক ছাঁটাই হয়। আমি বললাম, পরিবারগুলো আক্রান্ত হয়, বেকারত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠানটির কি হয়? বিশেষ করে শেয়ার বাজারে যদি এটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়, শেয়ারের দাম সাধারণত বেড়ে যায়। যখন কোনো কোম্পানিকে ডাউন সাইজিং ঘোষণা করা হয়। আমি বললাম, যখন কোনো কোম্পানি লেবার কস্ট কমায়, সে সঞ্চয় চালিত যন্ত্রের মাধ্যমে অথবা শুধুমাত্র মজুর নিযুক্ত শক্তি পুনর্বাসের মাধ্যমে, যেভাবেই হোক না কেন বাজার সেটা পছন্দ করে। ঠিক তাই, তিনি বলেছিলেন। আর যখন স্টকের দাম বেড়ে যায়, তখন আমার মতো লোকেরা, অর্থাৎ শেয়ার হোল্ডাররা আরও ধনবান হয়। আমি নিয়মাবলী বলতে আমি এটাই বুঝিয়েছি। এতে কর্মচারীরা হারে, মালিক ও বিনিয়োগকারীরা জেতে। রবার্ট শুধু মালিক এবং কর্মচারীর মধ্যকার তফাৎটা বোঝাচ্ছিলেন না, তিনি নিজে ভাগ্য নিজে পরিচালনা করা এবং অন্যের হাতে পরিচালনার ভার দিয়ে দেওয়ার
তফাৎটাও দেখিয়েছিলেন। কিন্তু বেশিরভাগ লোকের পক্ষে এই ব্যাপারটা বোঝা শক্ত। আমি বললাম, তারা শুধু ভাবে এটা ঠিক না। এই জন্য শিশুকে সরলভাবে ভালো শিক্ষা পাওয়া বলাটাও বোকামি। এটা ধরে নেওয়া বোকামি যে স্কুল যে শিক্ষা দেবে তা আপনার সন্তানদের গ্র্যাজুয়েশনের পরে দুনিয়ার মুখোমুখি হওয়ার জন্য তৈরি করবে। প্রতিটি শিশু আরও শিক্ষার প্রয়োজন, অন্য ধরনের শিক্ষা, আর তাদের নিয়মগুলি জানা দরকার। পয়সা কড়ির একটা নিয়ম আছে যা ধনীরা খেলে খেলে থাকে, এবং টাকা কড়ির আর এক রকমের নিয়ম আছে যা বাকি 95% লোকেরা খেলে, এবং এই 95% লোক এই নিয়মগুলো শেখে তাদের বাড়িতে এবং স্কুলে। এই কারণে আজকের দিনে একটা শিশুকে সরলভাবে বলা, ভালো করে পড়াশোনা করো এবং চাকরি খোঁজো, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আজকের দিনে একটা শিশু আরও বাস্তবধর্মী শিক্ষার প্রয়োজন, এবং বর্তমান ব্যবস্থা তা দিতে অক্ষম। ক্লাসে কটা কম্পিউটার আছে অথবা স্কুল কত অর্থ ব্যয় করছে এইসব আমি গ্রাহ্য করি না। শিক্ষা ব্যবস্থা যে বিষয় সম্বন্ধে নিজেই কিছু জানে না তা শেখাবে কি করে? তাহলে কিভাবে বাবা মায়েরা তাদের সন্তানকে এমন কিছু শেখাবে যা তাদের স্কুলে শেখানো হয় না? আপনি কিভাবে একটা শিশুকে অ্যাকাউন্টিং শেখাবেন? তাদের এক ঘরে লাগবে না? আর যেখানে আপনি নিজেই ঝুঁকি বিমুখ, আপনি কিভাবে বা তাকে অর্থ বিনিয়োগ করা শেখাবেন? আমি ঠিক করেছিলাম আমার ছেলে মেয়েদের জীবনের নিরাপদভাবে খেলার শিক্ষা দেওয়ার চেয়ে বুদ্ধি প্রয়োগ করে খেলার শিক্ষা দেওয়া সবচেয়ে ভালো। আমি রবার্টকে জিজ্ঞাসা করেছিলাম, তাহলে কিভাবে আপনি একটা শিশুকে অর্থ সম্বন্ধে এবং যেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম সেসব শেখাবেন? কিভাবে একটা বাবা মার কাছে সহজ করা যায় যখন তারা নিজেরাই বিষয়টা বোঝে না? তিনি বলেছিলেন, এই বিষয়ে আমি একটা বই লিখছি। বইটা কোথায়? আমার কম্পিউটারে। বহু বছর ধরে ওখানে এলোমেলোভাবে আছে। আমি মাঝে মাঝে তথ্য জোগাড় করি, তাতে যোগ করি, কিন্তু সব কিছু একসাথে করার সুযোগ আমার এখনো হয়নি। আমার অন্য বইটা বেস্ট সেলার হওয়ার পর আমি এইটা লিখতে শুরু করি, কিন্তু আমার নতুন বইটা কখনো শেষ হয়নি, টুকরো টুকরো হয়ে রয়েছে। আর সত্যি এটি খণ্ডে খণ্ডে ছিল। সমস্ত ছড়ানো তথ্যগুলি পড়ার পর আমি ঠিক করলাম এমন কিছু বিশেষত্ব আছে যা বিশেষত্ব এই পরিবর্তনের সময় সবার সঙ্গে ভাগ করা জরুরি। আমি রবার্টের বইয়ের সহলেখিকা হতে রাজি হলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম কতখানি অর্থ বিষয়ক শিক্ষা একটা শিশুর প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি বললেন, তা নির্ভর করে শিশুটির উপর। তিনি অনেক কম বয়সে জানতেন যে তিনি ধনী হতে চান। তিনি যথেষ্ট ভাগ্যবান ছিলেন, কারণ একজন ধনী পিতৃপ্রতিম ব্যক্তির সান্নিধ্যে তিনি পেয়েছিলেন। উনি তাকে পথ নির্দেশ করতে রাজি হয়েছিলেন। শিক্ষায় সফলতা ভিত্তিস্বরূপ রবার্ট বলেছিলেন, যেমন পুঁথিগত বিদ্যার দক্ষতা অপরিহার্য, তেমনি আর্থিক দক্ষতা এবং যোগাযোগ রক্ষা করার দক্ষতাও প্রয়োজন আছে। এরপর এলো রবার্টের দুই বাবার গল্প, একজন ধনী এবং অন্যজন দরিদ্র, যা তারা সারা জীবনের আর্জিত সমস্ত দক্ষতা ব্যাখ্যা দেয়। এই দুই বাবার বৈপরীত্য একটা গুরুত্বপূর্ণ চিত্র উপস্থাপিত করে। এই বইটিকে সমর্থন করা, সম্পাদনা করা এবং তথ্যাদি
একত্রিত করার ভার আমি নিয়েছিলাম। অ্যাকাউন্টেন্টরা এই বই তাদের পাঠ্য বইয়ের জ্ঞান দূরে সরিয়ে রাখেন এবং খেলা মনে রবার্টের উপস্থিতি তত্ত্ব গ্রহণ করে। যদিও এর মধ্যকার অনেকগুলো তথ্য সর্বজনগৃহীত, অ্যাকাউন্টিং এর মূল নীতিগুলোর ভিত্তিকে নাড়া দিয়ে প্রশ্ন তোলে। কিন্তু সঙ্গে প্রকৃত বিনিয়োগকারীরা কিভাবে তাদের বিনিয়োগের সিদ্ধান্তকে বিশ্লেষণ করে তার মর্ম উপলব্ধি করতেও সাহায্য করে। বাবা মা হিসাবে আমরা যখন সন্তানকে উপদেশ দিই, স্কুলে যাও, মন দিয়ে পড়াশোনা করো এবং ভালো চাকরি জোগাড় করো, আমরা বেশিরভাগ এটি একটা সংস্কার থেকে বলি। এটি বরাবর সঠিক কাজ ছিল। যখন আমরা প্রথম রবার্টের সাথে দেখা হয়, ওর কল্পনা ও ধারণা আমাকে শুরুতেই চমকে দিয়েছিল। দুজন বাবার সিদ্ধান্তে প্রতিফলিত হওয়ার তার দুটো আলাদা উদ্দেশ্যের জন্য সংগ্রাম করা শিক্ষা হয়েছিল। তার শিক্ষিত বাবা তাকে একটা প্রতিষ্ঠানে কাজে করতে উপদেশ দিতেন, তার ধনী বাবা উপদেশ দিতেন প্রতিষ্ঠির মালিক হতে। জীবনে এই দুটো পথের জন্য শিক্ষার প্রয়োজন, কিন্তু শিক্ষার বিষয়গুলো সম্পূর্ণ আলাদা। ওর শিক্ষিত বাবা ওকে উৎসাহ বুদ্ধিমান হওয়ার, আর ধনী বাবা রবার্টকে উৎসাহ দিতেন বুদ্ধিমান লোককে চাকরি দেওয়ার জন্য। হাওয়াই স্টেটের শিক্ষা বিভাগের সুপারিনটেন্ডেন্ট 16 বছর বয়স পর্যন্ত তুমি ভালো নম্বর না পেলে ভালো চাকরি পাবে না, এটা সাবধান বাণী রবার্টের উপর সামান্য প্রভাব ফেলতে পেরেছিল। তিনি ইতিমধ্যে জেনে গিয়েছিলেন যে তার বৃত্তি হবে কোনো প্রতিষ্ঠানের মালিক হওয়া, প্রতিষ্ঠানের জন্য কাজ করা নয়। বস্তুত একজন বিজ্ঞ এবং দৃঢ়প্রতিজ্ঞ হাই স্কুলের পথ প্রদর্শক উপদেষ্টা না থাকলে রবার্ট হয়তো কলেজেই যেত না। এই কথা তিনি স্বীকার করেন। তিনি নিজেও সম্পত্তি তৈরি করার জন্য উন্মুখ ছিলেন, কিন্তু শেষ অবধি তিনি বুঝেছিলেন যে কলেজ শিক্ষা তার পক্ষে লাভদায়ক হবে। সত্যি বলতে এই বইয়ের উদ্দেশ্যে বোধ হয় আজকালকার বেশিরভাগ বাবা মাদের পক্ষে একটু বেশি ধারা ছোঁয়া বাইরে এবং সম্পূর্ণ মৌলিক। কিন্তু বাবা মার সন্তানদের স্কুলে রাখতে যথেষ্ট কঠিন সময়ের মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু এই পরিবর্তনশীল সময়ে আলোতে বাবা মা হিসাবে আমাদের প্রয়োজন নতুন আর সাহসী উদ্দেশ্যগুলোকে আরও খোলা মনে গ্রহণ করা। শিশুদের কর্মচারী হতে উৎসাহ দেওয়া, তাদের সারা জীবন ধরে ন্যায্যের বেশি কর বা ট্যাক্স দিতে উপদেশ দেওয়ার মতো। এতে অন্য পেনশনের আশ্বাস থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আর এটা সত্যি যে ট্যাক্স হচ্ছে ব্যক্তি বিশেষের সবচেয়ে বড় খরচ। বস্তুত বেশিরভাগ পরিবার জানুয়ারি থেকে মে মাসে মাঝামাঝি অবধি গভর্নমেন্টের কাজ করে শুধু তাদের ট্যাক্স উপার্জন করার জন্য। তাই তখন নতুন মতবাদ প্রয়োজন এবং এই বই আমাদের তা দেখিয়েছে। রবার্ট দাবি করে ধনীরা তাদের ছেলে মেয়েদের আলাদাভাবে শিক্ষা দেয়, তারা সন্তানদের বাড়িতে খাওয়ার টেবিলে শিক্ষা দেয়। আপনি আপনার ছেলে মেয়েদের সঙ্গে যে বিষয় আলোচনা করতে চান, এই মতবাদগুলো তার অনুরূপ নাও হতে পারে, কিন্তু এদিকে দৃষ্টি দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আমি আপনাদের উপদেশ দেব, খুঁজতে থাকুন। একজন মা এবং সিপিএ হিসাবে
আমার মতে শুধু ভালো নম্বর পাওয়া এবং ভালো চাকরি খোঁজার বদ্ধমূল ধারণাটা এখন পুরনো হয়ে গেছে। আমার সন্তানদের আরও বাস্তবধর্মী উপদেশ দেওয়া প্রয়োজন। আমাদের প্রয়োজন নতুন মতামতে এবং আলাদা শিক্ষার। ভালো কর্মচারী হওয়ার জন্য সংগ্রামের সঙ্গে আমাদের সন্তানদের নিজেদের টাকা বিনিয়োগ করে তারা মালিক হওয়ার জন্য সংগ্রাম করতে বলার পরামর্শটা খুব একটা মন্দ নয়। একজন মা হিসেবে আমার আশা এই বই অন্য বাবা মাদের সাহায্য করবে। জনসাধারণকে এই তথ্য দিয়ে রবার্ট আশা করেছেন, ইচ্ছে থাকলে যে কেউ সাফল্য পেতে পারে। আপনি যদি আজ একজন মালি বা পরিচালক হন অথবা যদি বেকার হন, নিজেকে শিক্ষিত করার ক্ষমতা আপনার আছে। যাদের আপনি ভালোবাসেন তাদেরও আপনি শিখাতে পারেন তারা কিভাবে নিজেদের আর্থিক বিষয়ে যত্নবান হতে পারে। মনে রাখবেন, আর্থিক বুদ্ধি একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের আর্থিক সমস্যার সমাধান করি। আজকে আমরা প্রযুক্তিবিদ্যায় যে বিশ্বব্যাপী বিরাট অথবা বলা যায় বিগত দিনে যা মুখোমুখি হতে হচ্ছে তার থেকেও কারোরই হাতে জাদুদণ্ড নেই, কিন্তু এটা বিষয় সুনিশ্চিত যে পরিবর্তন আমাদের সামনে অপেক্ষা করছে তা আমাদের বর্তমান বাস্তবের বাইরে। ভবিষ্যতে কি আছে কে জানে, কিন্তু যাই হোক আমাদের কাছে দুটো প্রাথমিক মনোনয়নের সুযোগ আছে। হয় সাবধানে খেলা অথবা বুদ্ধিমানের মতো খেলা। নিজেকে প্রস্তুত করা, শিক্ষিত করা এবং নিজেদের আরও নিজের সন্তানদের আর্থিক বুদ্ধি জাগিয়ে তোলা।